আমার বাবা প্রবাসী, অনেক টাকা পয়সা ইনকাম করে। মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা, আবার কোনো মাসে 1.5 লক্ষ টাকা। অনেক, কোনো সময় কম বেশি হয় আর কি। তো মোটামুটি আমাদের অবস্থাটা অনেক ভালো। আর আমাদের রাজপ্রাসাদের মতো একটা বাড়ি আছে, সুন্দর। তো আমার মাকে কখনো আমার বাবার বাড়িতে যেতে দেয়নি। বিয়ের পর আমার বাবার একটাই কথা, যে আমি তোমাকে রাইখা আসছি, তোমার যা প্রয়োজন বাড়ি ভিতরে সব পাবা, বাইরে যেতে পারবা না। পরে আমার মাও আমার বাপে বিদেশে থাকে, প্রায় 10 বছর হয়ে গেছে গা। আর আমার বয়স প্রায় 15 বছর। এখন আমার মা তো অনেক কিছু মন চায়, কিন্তু ওরকম কিছু পায় না, স্বামী ছাড়া থাকে। মার তো অনেক কষ্ট হয়। তো যাই হোক, তো মা আমার জন্য একটা প্রাইভেট মাস্টার রাখছে, যে লেখাপড়া ভালো করার জন্য। আমি আমার মাকে বললাম যে মা, আমি যে কলেজে লেখাপড়া করি সেখানে একটা মাস্টার আছে, আমি তো তার কাছে কোচিং করি, তারপরে বাড়িতে আসি। কয় না না, সে মাস্টার পড়া ভালো না। যদি মাস্টার পড়া ভালো হতো, তোর রোল যাং 3 হইতো, তুই তো 1 হইতো। তা তুই, এর থেকে ভালো মাস্টার দরকার। আমি বেশি টাকা দিয়া মাস্টার বাড়িতে রাখছি, এখন তুই মাস্টারের কাছে লেখাপড়া শিখবি। আমি চিন্তা করলাম, ঠিক আছে, মা যেটা চাই সেটাই হবি। তো মাস্টার আসি, মাস্টারের বয়স হবি প্রায় 37 বছর বয়স হবি, 37 বা 40 বছর বয়স হবি। তো মাস্টাররা খুব ভালো, ইংলিশ, বাংলা, অঙ্ক, সব ধরনের সাবজেক্টই ভালো ফাঁকা। আর সেই সব সাবজেক্টে পড়াবি। পরে মাস্টার যখন পড়াইতাছি, এখন এইভাবে পড়তে পড়তে প্রায় মাঝখানের মতন হইয়া গেল। এখন মাস্টার পড়াতাছি, মাঝে মধ্যে যখন আমার মা যখন চা নাস্তা বানায়, তখন আর কি ডাক দিত, সেই তো মাস্টারটি একটু পাঠাই দি, তোর পড়ালেখা নষ্ট করি, তুই আসিস না, চাটা নাস্তাটা একটু নিয়ে যাক। ঠিক আছে, তখন মাস্টার বলতো যে তুমি পড়তে থাকো, আমাকে বলতো তুমি পড়তে থাকো, ওরা এর দোকানে আমি একটু নাস্তাটা খেয়ে আসি। ঠিক আছে, তো বললো। আমি বললাম ঠিক আছে, নাস্তাটা খেয়ে আসি। তো নাস্তা খাওয়ার কথা বলি, আমার মার বেডরুমে যাইতো, যাওয়ার পরই নাস্তাটা খেয়ে উসি চলে আসতো, আমাকে আবার পড়তো। তো মাঝে মাঝে দেখতাম স্যারটা আমার দিকে জানি কেমন আগে তাকায়, সেই পড়ার দিকে তাকায়। আমার আবার এইভাবে হাতের উপরে হাত দিয়া আঙ্গুল দিয়া ধুইরা ধুইরা বুঝাই যায়, এইভাবে এটা পড়ো এটা পড়ো। আমার গায়ের মধ্যে হাত দিয়া বুঝাই যায়, এইটা করো, এইভাবে লেখো, বুঝাই যায়। তারপরে বাচ্চা পোলাপানির মতন ধরে ধরে বুঝাই যায়। তখন আমি বলি, আমি তো ছোট মানুষ না, আমার তো হাতে ধরে ধরে লেখা শিখান লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এনে লেখো। মানে আস্তে আস্তে কেমন যেন আমার দিকে একটা হাড়ি তাকায়, মুচকি মুচকি হাসি দেয়। আমার আস্তে আস্তে কেমন যেন আমার মনটা কেড়ে নিতাছি মাস্টারি। ভালো ব্যবহার, ভালো আচরণ দিক আমার কাছে খুব ভালো লাগলো। তো একদিন আমি একটা ভুল করতেছিলাম, মাস্টার তো আমাকে ধমক দেয় না, মায়েরও করি না, আবুর সাথে বুঝাই যায়। কয় তুমি তো ভালো মেয়ে, অনেক সুন্দর ব্রেইন, একটু কষ্ট করে আর একটু বোঝার চেষ্টা করো, দেখবা হইয়া যাবে। মানে এত সুন্দরভাবে আমাকে বুঝায়, পড়ার দিক থেকে মাথার মধ্যে ঢুকায়। আমার কাছে মনে হলো আমি অল্পতে আমার মাথাটা একবারই ইজি হইয়া গেল, পড়াটা একবারে অল্প হইয়া গেল। একটা কঠিন পড়া আমার মাথায় ঢুকি না, স্যারেরা ঢুকাইতে পারি না, কিন্তু মাস্টারে অনেক সুন্দর করে আমার ইজি ভাবে মাথায় ঢুকাই দেয়। আমার কাছে সব পড়া সহজ হইয়া যায়। তো এইভাবেই চলতে লাগলি। মানে ওই দিন চলার পরে আস্তে আস্তে মাস্টারের প্রতি আমার একটা ভালো লাগার কাজ করে। মাস্টার আমার ভালো লাগে। তো লাগার পরে একদিন মাস্টার বলতেছে যে যেহেতু বাড়িটা পুরা ফাঁকা, বাড়িতে আর কেউ থাকে না, মা চল না আমরা একটু সময় কাটাই। পরে আমি বলতেছি আমার তো ভয় লাগে, মা ধরে ফেলাই পড়তো। মা, ওই তোমার মা দেখবে না, তোমার মা যখন গোসলখানায় গোসল করতে যাবো না, মানুষের গোসল অনেক সময় লাগবে, সুযোগ হইয়া যাবে। তখন আমার মা গোসলখানায় যায়, আমারে অনেকে ছাড়ে আসি, ছাড়ে আমারে আমার ইচ্ছা মতো না করে। পড়ার সময় তো উপরে উপরে আমি তো এমনিতেই করি, আমি মূল কাজটা তো করার সুযোগ পাই না। মা গোসলখানায় যায়, মূল কাজটা করবো আর আমার ইচ্ছা মতো না করবো। শাড়ির আদর যে এত মজার, এত মধুর, আসলে আদরটা না পেলে আমি বুঝতে পারতাম না। আমার কাছে খুব ভালো লাগতো। তুই আমার এই বলতেছি সত্যি তোমার কাছে অনেক ভালো লাগছে। বললাম যে
আর এখন থেকে যখন আপনার মন চাইব সুযোগ পাইলে আমার মা তো প্রতিদিন গোসল করতে যায়, তখন তো গোসল করে না, কোন টাইমে গোসল করে, এই টাইমটা গোসল করে এই টাইম ভিতরে আপনি আমার একটু সময় কাটান। তখন তো আচ্ছা ঠিক আছে, এখন করতে গেছি কি করি, আর তো অনেকদিন পরে ছাড় আছে, এই তো সাড়ে ঘন্টা খাবো, একটা কাজ কর, আমার গোসল করা হয়ে গেছে না, এইবার কাউকে তুই গোসল করে ঠিক আছে, করেন সুযোগ তোর শাড়ির নাস্তা খেয়ে খাবার দাবার দিই, ঠিক আছে, তো গোসল করে আইসা আবার কি এই আমার মা তো আর জানে না যে আমি কি কাজ করছি, ও মা আমি গোসলখানায় ঢুকছি, আমার ওই শাড়ি নাস্তা খাওয়ার কথা বলে মা মেনে আমি ওরাও মারও ইচ্ছা মতো মার সাথে এই কাজটা করতেছে, মারও খুব ভালো লাগছে, কিন্তু মা জিজ্ঞেস করতেছি যেখানে দিলাম তোমাদের কি মা ধরেছি। কয় হ হইছে। পরে কয় ভালো হইছে। কিসের জন্য মাইয়া দিয়া কাজ করলাম জানো? মাইয়া জানি বুঝতে পারে যে তোমার সাথে মাইয়ার সম্পর্ক, আর তুমি আমার ঘরের ভিতরে আসো, নাস্তা খাইয়া যাও, আবার একটু সময় কাটো আমার সাথেই, এটা জানি মাইয়া সন্দেহ না করতে পারে। এই জন্য তো এই ওর আমাকে দিয়ে আমার মায়ের কাজটা করাইলো, ঠিক আছে, যেন আমি যেন বুঝতে না পারি। এখন মাই কেন তার মেয়েকে আমাকে দিয়া কাজটা করাইল, যেন আমার যে বাবা, ঠিক আছে, এখন যদি আমি বুঝতে পারি যে আমার মায়ের সাথে এই কাজটা হইয়া গেছে গা, তাহলে অবশ্যই আমি আমার বাবাকে বলবো, ঠিক না? মা রে আমি খারাপ জানবো, এই জন্য চালাকি করে আমার সাথে এই কাজটা করাইছে। আর আমি যখন আবার গজলখানায় গেছি ওই সুযোগ আবার মাও কাজটা সারছে। এইভাবে প্রতিনিয়ত ওই সারের এক ফির মারে, এক ফির আমাকে, এক ফির মারে, এক ফির আমাকে, দুজনের সাথে সময় কাটায়, দুজনের ফুলের মধ্যে সে খায়, কিন্তু স্যার সব জানে, মা সব। নববর্ষে নতুন বছর শুরু হয়, আমরা যারা ব্যবসায়, কিন্তু স্যার সব জানে, মা সব জানে, কিন্তু আমি জানতাম না। হঠাৎ করে আমি লিখতে যাইয়া তো কলমটা কালি শেষ হয়ে গেছে গা। আর ওই স্যার তো বেশিরভাগ সময় আমাদের বাসায় থাকে। পরে আমি আমারে বলতেছে, মাই তুই যা তো এই এই মদের দোকানে, কলম ভালো না, দোকান বন্ধ থাকে এখন। তো দূরের থেকে একটা কলম নিয়ে আসতো, ঠিক আছে যাবি আসবি। তা আমার মা কি করছে, ওই মেন দরজাটা বিড়ায় রাখছে, ঠিক আছে, মেন দরজাটা লাগাইলি। পরে আমি দূরে কলম কিনতে যাব, এটা বলে আমি যখন দূরে গেলাম, আসলে আমি দূরে যাইনি, আমি দোকানটা খোলা পাইছি, আমার বাড়ির লাগি যে দোকানটা ছিল লাইব্রেরিটা, এই দোকানটা খোলা পাওয়াতে আমার দূরে যাওয়া হয় নাই। কলমটা কিনছি কিনার সাথে সাথে ঢুকছি। আমার মা তো জানে যে দেরি হবে আমার আসতে, এই জন্য মা আবার স্যারকে নিয়ে রুমের ভিতরে ঢুকে গেছে। এখন মেন দরজা তো খোলা, কিন্তু মার ঘরে দরজার বন্ধ, স্যারও নাই, দরজা নাই। তখন আমি গেটের সামনে কান পেতে শুনলাম। এখন আমার মা স্যার কি বলতাছে, কই জানো তোমার মাইয়ার লগে যে সময়টা কাটাইছি খুব মজা পাইছি, কিন্তু তোমার মাইয়ার লোক সময় কাটাই বাধ্য হইয়া তোমার মাইয়া জানি বুঝি যে তোমার মাইয়ার সাথে সম্পর্ক, আর যদি তোমার মাইয়ার সাথে সম্পর্কটা না করতাম তাহলে তো তোমার মাইয়ার চোখে ধরা করে যেতাম। তোমার মাইয়া মনে করতো তোমার লোকে আমার সম্পর্ক, তোমার স্বামীর সাথে বুঝলে দিত, করতো সংসারটা ও শান্তি, আমিও আর আসতে পারতাম না। কই যাক ভালো হইছি, এখন আমার মাইয়ার মজন মা বলতাছে, আমার মাইয়ার মজা নিলা, আমার মজা নিলা, তোমার কেমন লাগে? কয়েকদিনে দুই পাখি, মা আজকে ভালো লাগতাছে। পরে আমি বুঝতে পারলাম যে স্যারটা আমার সাথে যে সময় কাটালো মনের থেকে ভালোবাসে না, সে উপরে উপরে ভালোবাসে। তখন আমি গেটের মধ্যে থাপ্পড় দিলাম, দরজা খোলো, দরজা খোলো।
পল্লা দরজা খুলছে। দরজা খোলার পরে মা তো আমার হাতে ধরা পড়ে গেল গা। আমি তখন বললাম যে মা, ছি, তুমি আমার মা হইয়া শেষ পর্যন্ত স্যারকে আমার পিছে নীলা দিছ। আর আমি তো স্যারকে মনের থেকে ভালোবাসা উজাড় করার সবকিছু দিছি, কিন্তু তুমি সময় কাটানোর জন্য, তোমাকে যেন আমি সন্দেহ না করি, এই জন্য তুমি স্যারকে আমার পিছে নীলা দিছ। নিজে তো নষ্ট হইছ, সাথে আমাকে নষ্ট বানাইছ। তখন আমার মা বলি, দেখ, তুই চুপ থাক, তোর বাপের অনেক বুঝেছি, এত টাকা পয়সা দরকার নাইকা। বছরের পর বছর, যুগের পর যুগ পার করে দিতেছি বিদেশের বাড়ি। আমি কি করতাম? আমার কোনো বাপের বাড়ি যাইতে দেয় না। বন্ধুরা তোর বাপের বাড়ি বোড়া রইছি, তোর মুখের দিকে তাকা, তোর বাপের সংসার করতাছি। এখন তোর সাথে যা হইছি, আমার সাথেও তাই হইছি। এখন তুই চুপ থাক, ঠিক আছে? তোর বাবাকে কিছু বলিস না। তোর বাবারই বললি আমাকে তাড়া দিব, নতুন মা নিয়ে আসব। সেই মা কি তোকে আদর করব? করবে না। তোর সাথে যদি স্যার কিছু কইরা থাকে করুক, তোরা তো মজা তো পাইছোস। তোরই কই, চুপ করো মা, এই কাজটা খারাপ, এই কাজটা করা ঠিক না। আমি যা করছি করছি, এখন তুমি নিজেকে শুধরানোর চেষ্টা করবা, আর কখনো এই কাজ করবা না, ঠিক আছে? যদি এই কাজ করো, আমি বাবাকে বলি দিব, আর স্যারকে বলি দিলাম, স্যার, আপনি এখন এই বাড়ি থেকে বাড়ি ছেড়ে চলে যাবেন কা। আমাকে আপনার পড়ানোর দরকার নাই। আমি যেমন স্কুলে কোচিং করতাম, সেখানে আমি ওই কলেজে কোচিং করব। আমি আর আপনার মতন স্যারের কাছে লেখাপড়া শিখব না। আর এই বাড়িতে কোনো স্যার আমাকে প্রাইভেট পড়াতে আসবে না। আজ থেকে মা, তুমি ভালো হয়ে যাও। আমার বাবা মাথার ঘাম পাই ফিরে বিদেশি বাড়ি পুড়িয়া রইছি, আর তুমি বাবার টাকা দিয়া ঘড়িতে বসে বসে নষ্টামি করবা, তা আর হবে না। তখন আমার মারে আমি হুঁশিয়ার করে দিলাম, মাকে বুঝালাম। মা সব বুঝল যে ঠিকই কইছোস মা, ক্ষণিকের সুখের জন্য সারা জীবনের সুখ নষ্ট করার দরকার নাই। তো বন্ধুরা, আমি আর আমার মা যে ভুল করছি সেটা আমরা বুঝতে পেরেছি। এরকম ভুল কিন্তু কখনো তোমরা কইরো না। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।